হল রুমে সবাই গোছগাছ শেষ করে দাঁড়িয়ে আছে। গাড়ি ডাকা হয়েছে কয়েকখানা, সেগুলো এখনো এসে পৌঁছায়নি, হয়তো কিছু সময়ের ভেতরেই এসে যাবে। যে হোক জাঙ্কুক আর সুগার জন্য তাদের বউদের সাথে ম্যাচিং করে পাঞ্জাবি এনে দিয়েছে, আর বাচ্চাগুলোর জন্য পোশাক নিয়ে এসেছে একই রকমের। জিন আরএমকে একা রেখে যাবেন না, জিন যাবেন না তাই ইউনজুনও যেতে পারছেন না, ইউনজুন যাবেন না তাই সুবিনও বেঁকে বসেছেন, তাই তাদেরকে ছাড়াই যাওয়া হচ্ছে। এদিকে ইউনজুন তেহিকে পাঠাবেন না বলেছেন, গরমে বাচ্চা মেয়ের যাওয়ার দরকার নেই, এই অল্প সময়টুকু তিনি কাছে নিয়ে রাখবেন বলেছেন। জাঙ্কুক প্রথমে অসম্মতি জানালেও পরে ভাবলো যে তেহি বাড়িতেই থাকুক, গরমে কষ্ট পাবে শুধু শুধু, আর তেও একটু রিল্যাক্সে থাকতে পারবে, তাই তেহিকে রেখে যাওয়ার সিদ্ধান্তই নেওয়া হলো। হল রুমের সোফায় চোখে মুখে এক অন্যরকম বিচক্ষণতা ফুটিয়ে বসে আছে জাঙ্কুক, ওর পাশে সুগা, আর অন্য পাশে জেহব। জেহব শেরওয়ানি পরে আছে, চমৎকার লাগছে তাকে, লজ্জা লজ্জা পাচ্ছে মাঝে মাঝে। সেটা দেখে জাঙ্কুক আর সুগা জেহবকে খোঁচাচ্ছে। ওদের অন্যান্য ছেলে কাজিন গুলো ওদেরকে ঘিরে কেউ দাঁড়িয়ে কেউ বসে আছে, সবাই নিজেদের ভেতর হাসি তামাশা করছে। পার্পেল কালারের পাঞ্জাবিতে জাঙ্কুকের সৌন্দর্য যেন বেড়ে গেছে কয়েক গুণ। জিনিসে কয়েকবার জাঙ্কুককে দেখে গেছে। ব্যাপারটা প্রথমে ওরা কেউ ধরতে না পারলেও পরে জেহব জাঙ্কুককে বলেছে যে তোমাকে আজ একটু বেশি সুন্দর লাগছে ভাই, আর মা তোমাকে পাঞ্জাবিতে শেষ কবে দেখেছে তার হিসাব নেই, তাই হয়তো দেখে যাচ্ছে তোমাকে মাঝে মাঝে এসে। জেহবের সে এক্সপ্লেনেশনে জাঙ্কুকের মুখে সীমিত হাসি ফুটে উঠেছে। জাঙ্কুককে ওর কোনো আত্মীয় স্বজনেই কখনো দেখেনি, সেই ছোট্টবেলায় যা দেখেছিল, কিন্তু সেই ছোটবেলার চেহারার সাথে বর্তমানের জাঙ্কুকের কোনো মিল নেই। তাই তাকে জেহবের ক্যাম্পাসের খুবই কাছের সিনিয়র হিসাবে দেখছে সবাই। তাকে নিয়ে আশেপাশে কানাঘুষা চলছে জেহবের কাজিনদের মাঝে। জেহবের চাচাতো ফুফাতো ভাইদের সবাই পড়াশোনা প্রায় শেষের পথে, জব ক্যান্ডিডেট অনেকেই। জেহবের সাথে কথায় কথায় ওরা শুনেছে যে তার পাশে বসা জেকে নামের ব্যক্তিটা বাহিরে পড়াশোনা করেছে এবং তার ওকলাহোমায় ফার্মাসিউটিক্যালসের বিশাল বিজনেস আছে। আর এই কথা শোনার পর থেকেই ছেলেগুলো মোটিভেশন পেতে জাঙ্কুকের এই সাফল্যের পেছনের কাহিনী শোনার জন্য জেহবকে পিরাপিরি করছে, কারণ জাঙ্কুকের সাথে তারা কথা বলতে সাহস পাচ্ছে না। জাঙ্কুক যদিও আজ গম্ভীর মুখে নেই, তারপরও ছেলেগুলোর ভেতর একটা ভীতি কাজ করছে জাঙ্কুকের সাথে কথা বলতে, কিন্তু জেহব তাদের সাফ সাফ বলে দিয়েছে যে এসবের ভেতরে সে নেই। এদিকে জাঙ্কুকের বায়োডাটা জানার পর থেকে জেহবদের মুরব্বী মহিলা আত্মীয়দের ভেতরে জাঙ্কুককে নিয়ে একটা ছোটখাটো ঝড় শুরু হয়ে গেছে। এমন সুদর্শন আর প্রতিষ্ঠিত ছেলেকে কারো মেয়ে জামাই করে ফেলতে পারলে আর পেছনে তাকাতে হবে না। জাঙ্কুকের বয়স সম্পর্কে ওদের কোনো ধারণাই নেই, আর কেউ সেটা জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করছে না। জেহবের এক চাচাতো ফুপুতো জিনের কাছে গিয়ে বলেই ফেলেছে যে জেহবের পাশে বসা পার্পেল কালারের পাঞ্জাবি পরা ছেলেটার বিয়ে শাদী হয়েছে কিনা, কিন্তু জিন কোনো উত্তর দেয়নি, হেসেছেন শুধু। মহিলাদের ভেতর নিজের বড় ছেলেকে নিয়ে চলা কথাবার্তা অনেক আগে থেকে তিনি শুনছেন, মজা পাচ্ছেন খুব, তাই নিজের ননদকে কোনো উত্তর দেননি, বলেছেন তিনি জানে না। জেহবের মেয়ে কাজিনদের ভেতরেও জাঙ্কুককে নিয়ে কথা হচ্ছে চুপে চুপে। তাদের অনেকেই বিয়ের বয়সী, ছোট ছোট মেয়েগুলো তাদের বড় আপদের গিয়ে মজা করে বলছে জাঙ্কুকের কথা, যে ওই লোকটা আমাদের দুলাভাই হলে মন্দ হতো না। আর সে মেয়েগুলো কৌতূহল বশত লুকিয়ে চড়িয়ে দেখছে জাঙ্কুককে। আর তারপর থেকেই তাদের নিজেদের মধ্যে জাঙ্কুকের লুকস নিয়ে তুমুল আলোচনা চলছে। জাঙ্কুকের ওসব দেখার সময় নেই, ও ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এমন সময়ে তের মেসেজ এলো ওর কাছে, সে লিখেছে তোমাকে তো আবার বিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে দেখছি। জাঙ্কুক মেসেজটি দেখে ভ্রু কুঁচকালো, তারপর রিপ্লাই দিল, মানে কি? আর তুমি কোথায়? নিচে নামো না কেন? তোমারে দেখার জন্য বসে আছি কতক্ষণ ধরে। তুমি আমার সাথে আমার গাড়িতে যাবে, আর বাচ্চারা সুগা আর জিমিনের সাথে অন্য গাড়িতে যাবে। দ্রুত আসো, তোমারে একটু দেখি। তে জাঙ্কুকের মেসেজ পড়ে ঠোঁট টিপে হাসলো, তারপর রিপ্লাই দিল, আমি ছাদেই আছি, গাড়ি বাড়িতে ঢুকলে আমি দেখতে পাবো, তখন নামবো। তোমার সাথে যাব না আমি, গেলে লোকে বুঝে যাবে যে তোমার বউ আছে, মজাটা নষ্ট হয়ে যাবে। তুমি তোমার গাড়িতে আমার দেবরকে নিয়ে যাও, আমি সুগা ভাইয়াদের সাথেই যাব। তোমাকে আর একবার বিয়ে দেওয়ার ব্যবস্থা কতদূর আগায় দেখি। জাঙ্কুক মনে মনে কপাল চাপড়ালো, তারপর লিখলো, 3 বাচ্চার মা হয়েছো, তারপরও তোমার শয়তানি কমেনি, এরকম করো না, আসো দ্রুত। তে আবার লিখলো, আসতে পারি, আমার সাথে কথা বলতে আসবা না একদম। আমি যে তোমার বউ সেটা কেউ যদি বোঝে, তবে তোমাকে রাতের বেলা রুমের বাইরে বের করে দেব। জাঙ্কুক মেসেজ দেখে দীর্ঘশ্বাস ছাড়লো। তাকে রুম থেকে বের করে দেওয়ার হুমকিতে তের কথা সাইমনে মেসেজ জানিয়ে দিল, কেউ বুঝবে না যে সিঁড়ি বিয়ে নামার সুন্দরী মেয়েটা তার বউ।
তেকে নিয়ে কোনো ভরসা নেই। সত্যি সত্যি সে জাংকুককে রুম থেকে বের করে দিতে পারে, বলা যায় না। অ্যামাজনে তাদের বাড়িতে জাংকুককে বেশ কয়েকদিন রুম থেকে বের করে দিয়েছিল তে। শেষের দিন 2 মিনিট দেরি করে ফেরায় রুমে ঢুকতে দেয়নি ও জাংকুককে। তাই এই কাজ করা তের পক্ষে কঠিন কিছু নাই। জাংকুকের হার মেনে নেওয়া মেসেজ দেখে তে দুষ্টু হাসি দিল, আর এরপর ছাদ থেকে নেমে হলরুমের দিকে এগোলো। দোতলায় আসার পর নিচে তাকিয়ে সবার অবস্থান একবার দেখে নিল তে। নিচের সবার কথা কানে আসছে ওর টুকটাক, সবগুলো কথাই ও মনোযোগ দিয়ে শুনছে। জাংকুককে নিয়ে আন্টি মহলে ভালোই আলোচনা চলছে, এমনকি কারো একজনের মেয়ের জন্য জাংকুকের কাছে প্রস্তাব দেওয়ার আলোচনাও চলছে সেখানে। মেয়েটাও সেখানে উপস্থিত আছে বলেই মনে হচ্ছে তের। ঠোঁট টিপে হাসলো ও, তারপর ধীর পায়ে দোতলার সিঁড়ি দিয়ে নিচে নামার জন্য পা বাড়ালো। এত সময় পর সিঁড়িতে কারো পায়ের শব্দ শুনে না চাইতেই সবাই তাকালো সেদিকে। সবাই সিঁড়ির দিকে মনোযোগ দিতে দেখে জাংকুক বুঝলো তেই নামছে, কিন্তু ওর সামনে সিঁড়ির ভিউ আটকে দাঁড়িয়ে আছে ওরই কাজিন মহল। উকি ঝুঁকি মেরে কয়েকবার চেষ্টা করেও কিছুই দেখতে পেল না ও। কিন্তু এখন দাঁড়িয়ে দেখতে গেলে যদি রাতের বেলাতে রুম থেকে বের করে দেয়, সেই ভয়ে আর দাঁড়ালো না জাংকুক, মুখ ভোতা করে বসে রইল। জিমিন বসেছিল ডাইনিং টেবিলের চেয়ারে, শরীর ওর আগের থেকে ভালো অনেকটা। ওর পরনে জিহুবের এনে দেওয়া গাঢ় নীল রঙা সিল্কি কাতান শাড়ি, অসম্ভব সুন্দর দেখাচ্ছে তাকে এই শাড়িতে। সুগা বেশ কয়েকবার তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে এসেছে সে কথা, কিন্তু জিমিনের মুখ ভার। কাল রাতে তার করা কাজের জন্য সে অনুতপ্ত, কিন্তু জাংকুকের দিক থেকে সে আজকেও চোখ সরাতে পারছে না। অবাধ্য চোখ জোড়া বারবার বেহায়ার মতো সেদিকেই নজর দিচ্ছে। মনের ভেতর পাপবোধ করে করে খাওয়ার সত্ত্বেও মনকে বাগে আনতে পারছে না ও। বারবার কাল রাতে জাংকুকের তাকে কোলে নেওয়ার দৃশ্যটা চোখের সামনে ঘুরছে ওর। এমন সময়ে সিঁড়ি বেয়ে নামাতে এর দিকে চোখ গেল ওর। শাড়ির কুচিটা হাত দিয়ে আগলে রেখে প্রতিটা পদক্ষেপ দেখে দেখে ফেলছে তে। ওর রক্ত লাল ঠোঁট দুটো টস টস করছে, টানা টানা চোখ দুইটা দিয়ে এদিক ওদিক তাকিয়ে যখন পরিচিত মুখগুলো খোঁজার চেষ্টা করছে, তখন সে নজর যেন বুকে গিয়ে লাগছে। উঁচু করে বাঁধা খোপার নিচে ঘাড়ের ওপর কিছু বেবি হেয়ার এসে পড়েছে। পা ফেলার ছন্দে শরীরটা কিঞ্চিত দুলে উঠেছে। পার্পেল রঙা শাড়িটা শরীরের সাথে আকর্ষণীয় ভাবে লেপটে আছে। জিমিনের বুকের মাঝে ধক করে উঠলো। তের গায়ের সাথে শরীর রংটা অসম্ভব রকম মানিয়েছে, সেদিক থেকে চোখ ফেরানো দায়। ঠোঁটে লেপটে থাকা হাসিটা ওর মিষ্টি মুখটার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে অনেক অনেকখানি। তে কিভাবে এতটা হাসি খুশি থাকে সব সময় তা জিমিনের মাথায় আসে না। ওর জীবনে কি এতটুকু দুঃখ নেই? সব দুঃখ কি তার কপালে এসে জুটেছে? তে যখন সিঁড়ি থেকে নেমে হল রুমে আসলো, তখনই ওকে দেখার সুযোগ পেল জাংকুক। তে জহুবের দিকে তাকানোর ভান করে জাংকুকের দিকে মোহনীয় দৃষ্টিতে এক পলক তাকালো, আর তে এসে চাহনি দেখে জাংকুকের দাম আটকে গেল যেন। অপলক চোখে ও তাকিয়ে রইল তার সামনে দিয়ে ছন্দে ছন্দে পা ফেলে হেঁটে যাওয়া তের দিকে। তে হেঁটে চললো রান্নাঘরের পাশে দাঁড়ানো জিন আর ইউনজুনের দিকে। আর যতক্ষণ না তে জাংকুকের চোখের আড়াল হলো, ততক্ষণ হা হয়ে দেখলো ওকে জাংকুক। ওর মনে পড়ে গেল বহু বছর আগে উত্তরের জঙ্গলের পাশে হরিণার বিলের ধারে তার মার্সিডিজ বেঞ্চের ড্রাইভিং সিটে বসে জ্ঞানহীন তেকে নিজের কোলের উপর রেখে ঝুম বৃষ্টির ভেতরে তার গাওয়া সেই গানটা। জাংকুকের গাড়িতে ড্রাইভিং সিটে বসে ড্রাইভিং করছে জাংকুক। ওর পাশের সিটে বসে আছে বরবেশি জিহব, পেছনের 2 সিটই খালি। এই গাড়িতে আর কাউকে নেওয়া হয়নি। জাংকুকের বাড়িতে থাকা মার্সিডিজ বেঞ্চটা ড্রাইভিং করছে সুগা। সেই গাড়িতে জিমিন, তে আর বাচ্চাটা আছে, আর বাকিরা অন্য গাড়িতে আসছে পেছনে। জাংকুক চুপচাপ ড্রাইভিং করছে, চোখ মুখ ওর শক্ত। তেজে কেন পাকনামি করে তার সাথে এলো না সেটা ভেবে রাগ লাগছে ওর। মনে হচ্ছে এখনই গাড়ি থামিয়ে পেছনের গাড়ি থেকে পার্পেল রঙা তেকে এক টান দিয়ে কোলে উঠিয়ে এই গাড়িতে নিয়ে চলে আসতে, কিন্তু তা পারছে না ও। জীবনে এই একটি মাত্র মানুষের কাছে ও নিজেকে পুরোপুরি খুলে উপস্থাপন করতে পারে। ওই একটা প্রাণীর সাথে থেকেই ও স্বস্তি পায়, আর কোথাও কারো কাছেই ওই স্বস্তিটা পায়নি ও কখনো, আর হয়তো পাবেও না। সে যেন এক অন্যরকম অনুভূতি। যে হোক আর চোখে একবার দেখে নিল ভাইকে। ভাইয়ের যে মেজাজ খারাপ তা বেশ ভালোভাবেই বুঝলো ও। ওর তে আপু যে কেন এরকম করলো সেটাই ভেবে পেল না ও। আর জাংকুকও যে তে আপুর এই আবদার কোনো বাক্য ব্যয় ছাড়াই মেনে নিল, সেটাই ওর কাছে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার। নীরবতা ভেঙে জিহব গলা খাকারে দিয়ে উঠলো। জাংকুক ওর দিকে এক পলক তাকিয়ে আবার রাস্তার দিকে চোখ রেখে বলল, কি বলবি বলে ফেল। জিহব আশ্চর্য হলো। সামান্য গলা খাকারিতেই তার ভাই বুঝে ফেলেছে যে সে কিছু বলতে চায়। জিহব নিজের সিটে একটু নড়াচড়ে বসে বলল, পৃথিবীতে হয়তো তুমি একমাত্র বড় ভাই যে কিনা ছোট ভাইয়ের বিয়ের গাড়ির ড্রাইভার হয়েছো। তা আপু হঠাৎ তোমার সাথে যাবে না বলে বাহানা করলো কেন? ঝামেলা হয়েছে নাকি তোমাদের মাঝে?
জাঙ্কুক ছোটখাটো একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তার হঠাৎ মজা দেখার শখ হয়েছে তাই। জিহব কিছুক্ষণ অবসর মতো জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, মানে? জাঙ্কুক দৃষ্টি সামনে রেখে বলে উঠল, মানেটা তোমার দ্য মোস্ট বিউটিফুল এন্ড দ্য মোস্ট গর্জিয়াস তে আপুর কাছে শুনে নিও, উত্তর পেয়ে যাবে। জাঙ্কুকের এমন উত্তরে জিহব দাঁত কেড়িয়ে হেসে বলল, ভালো কথা মনে করিয়েছো। তে আপুকে আজকে যা লাগছে না, আমি তো পুরাই ফিদা হয়ে গেছি। আর তুমিও যে আমার বোনের উপর ক্রাশ খেয়েছো নতুন করে, সেটাও দেখেছি আমি। যেভাবে হা করে তাকিয়েছিলে, তাতে মনে হচ্ছিল একটা আস্ত মেট্রো রেল ঢুকে যাবে তোমার মুখের ভেতর। যাই হোক, একটা কাজ কইরো, আজ রাতে ঘুমানোর সময় বাচ্চাগুলোকে মায়ের কাছে রেখে এসো। জিহবের এমন লাগামহীন কথাবার্তায় জাঙ্কুক কটমট করে তাকালো ওর দিকে। জিহব দ্রুত নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। এখন আর জাঙ্কুকের দিকে তাকানো যাবে না কোনোভাবেই, ভস্ম করে দিবে ওকে। কিন্তু জিহবকে অবাক করে দিয়ে জাঙ্কুক বলে উঠল, ভালো বুদ্ধি দিয়েছিস, তোর সংসার জীবন সুখের হোক। ওরা যখন কমিউনিটি সেন্টারে পৌঁছালো তখন সন্ধ্যা পার হয়ে রাত নেমে গেছে। পুরো কমিউনিটি সেন্টারটাই সুন্দর করে সাজানো। তার তৃতীয় তলায় জিহবের বিয়ের অনুষ্ঠান। বর পক্ষ পৌঁছানোর পর কনে পক্ষ তাদেরকে সাদরে গ্রহণ করে নিয়ে গেল তৃতীয় তলায়। বেশ অনেকখানি জায়গা জুড়ে কমিউনিটি সেন্টারটা। স্টেজের ওপর সাজুগুজু করিয়ে বউকে বসিয়ে রাখা হয়েছে। জিহবকে বসানো হয়েছে তার পাশে। কাজী এখনো আসেননি। কাজী আসলেই বিয়ে পড়ানো শুরু করে দেওয়া হবে। বর পক্ষকে স্টেজের সামনে রাখা চেয়ারে বসতে দেওয়া হলো। তে, জিমিন আর বাচ্চারা গিয়ে প্রথমে এক জায়গাতে বসলো, আর ওদের পাশে এসে বসলো আন্টি মহল। জিহবের কাজিন গুলো সব কনের সাথে ফটোশুট করতে চলে গেল, আর বাচ্চারা বসার 2 মিনিট পরেই আবার উঠে চলে গেল খেলতে। জাঙ্কুক আর সুগা কোথায় গেছে তা ওরা নিজেরাও জানে না। জাঙ্কুককে একবার চারদিকে নজর বুলিয়ে খুঁজলো তে, কিন্তু পেল না। বিরক্ত লাগলো ওর খুব। বুড়ো বয়সে এই ব্যাটার খুব পুলক হচ্ছে ভাইয়ের বিয়েতে। সকাল থেকে সে যখন তখন উদাও হয়ে যাচ্ছে, শুধু সে না, তার ভাইও। কিন্তু কিছুক্ষণ পরে সিঁড়ির মুখের কাছ থেকে ভেতরে ঢুকতে দেখা গেল জাঙ্কুক আর সুগাকে। সুগা হাত নাড়িয়ে নাড়িয়ে ব্যাপক উৎসাহে জাঙ্কুকের সাথে গল্প করে যাচ্ছে, আর জাঙ্কুক আছে তার চিরাচরিত গম্ভীর মুখভঙ্গি নিয়ে। মাঝে মাঝে সুগার কথায় হা হু করে উঠছে ও। জাঙ্কুক ধীর স্থির ভাবে হেঁটে হেঁটে আসছে, বুদ্ধিদীপ্ত মুখের উপর তীক্ষ্ণ চোখ জোড়া আশপাশটা সতর্কতার সহিত পর্যবেক্ষণরত। পার্পেল রঙা সুতির পাঞ্জাবিটার হাতা কোণেই পর্যন্ত গোটানো, হাতের শিরা উপশিরাগুলো অদ্ভুত সুন্দরভাবে দৃশ্যমান। এক ফালি চুল কপালের উপর বাঁকানো। ৮-৬ পাঞ্জাবিটার শরীরের সাথে লেগে আছে। পাঞ্জাবির সাথে সাদা রঙের ট্রাউজার পরা ওর। তে ওর হেঁটে আসার পারে তাকিয়ে আছে। এত সুন্দর হওয়ার কোনো দরকার ছিল? এইবার আমাজনে গিয়ে জাঙ্কুককে ও বেশি বেশি খাবার খাইয়ে মোটা করে ফেলবে, আর জিমে যেতে দিবে না। খাটাসটা দিন দিন যেন বেশি সুন্দর হইতেছে, আর তের সাথে সাথে আন্টিম ফলেরও মাথা খাইতেছে। দূর থেকে তের দিকে নজর গেল জাঙ্কুকের। শিকারি চোখে তার বউ তার দিকে তাকিয়ে আছে। তের এমন দৃষ্টি দেখে জাঙ্কুকের মাথায় চাপলো দুষ্টু বুদ্ধি। ও মনে মনে বলল, আমাকে অবিবাহিত সাজানোর চেষ্টা। দাঁড়াও, তোমার মজা দেখা আমি বের করছি। ও পাশে থাকা সুগাকে চাপা গলায় বলল, শোন, তোর আদরের বোন মজা দেখতে চাই। আমি তো আর তার কোনো আবদার ফেলি না, তাই তাকে একটু ভালোভাবে মজা দেখাতে চাই। এখন শুধু তোর সাপোর্ট প্রয়োজন। সুগা কিছু না বুঝতে পেরে প্রশ্ন করলো, মজা মানে কিসের মজা, কিসের সাপোর্ট? জাঙ্কুক ওকে এইখানে দাঁড় করিয়ে এই মাথা থেকে ও মাথা সব বুঝিয়ে দিল। খুবই চাপা সুরে বলল, যেন তের কানে ফুলেও না যায়। তে ওদের দিকেই তাকিয়েছিল। দুজনের হঠাৎ এমন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গুরুতর আলোচনা করতে দেখে তে ভ্রু কুঁচকালো। জাঙ্কুক কিছু একটা বোঝাচ্ছে, আর সুগা ওর প্রতি কথায় মাথা নাড়াচ্ছে। তে মনে মনে বলল, খোদার রুষ্ট পুষ্ট খাসি দুটো কি এমন গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে? খাসি তো না, পাঠা। তে কিছুক্ষণ চেষ্টা করেও শুনতে পেল না। আলোচনা শেষে দুজন আবার হেঁটে এদিকে আসতে শুরু করলো। তে ভাবলো এবার বোধহয় সুবোধ বালকদ্বয় তাদের কাছে আসবে, কিন্তু তের সে আশায় বালি দিয়ে জাঙ্কুক আর সুগা দুজনেই ওদের সামন দিয়ে হেঁটে চলে গেল। আর জাঙ্কুক তো তাকিয়েও দেখলো না, যেন ওকে চেনেই না। জীবনে কোনোদিন এই মেয়েকে ও দেখেনি, আজই প্রথম। তে ওর যাওয়ার দিকে হা হয়ে তাকিয়ে রইলো। এটা ওর জাঙ্কুক তো। নতুন জায়গায় এসে জিনপুত ভর করে নিত ওর ঘাড়ে। কিন্তু তেকে এবার আরো অবাক করে দিয়ে জাঙ্কুক আর সুগা গিয়ে আন্টি সমাজের কাছাকাছি গিয়ে বসলো। তে ভ্রু কুঁচকে তাকালো ওদের দিকে। দুজনে আসলে কি মতলব ফেলেছে সেটা বোঝার চেষ্টা করছে ও, কিন্তু তারপর আবার ওদের দিক থেকে চোখ ফিরিয়ে সামনে তাকালো ও, কিন্তু কান খাড়া করে রইলো ওদের দিকে। আন্টি সমাজের ভেতর গুঞ্জন শুরু হয়ে গেল। তে কান পেতে রইলো ওদের দিকে, কি কথা হয় শোনার জন্য। তখন
তখনকার বিবাহ ম্যানেজমেন্ট আন্টি মুখ খুলেছে। তে তার নাম দিয়েছে বিবাহ ম্যানেজমেন্ট আন্টি, কারণ আসার পর থেকেই তার মুখে বিয়ে বিষয়ক কথা ছাড়া আর কোনো কথাই নাই। ভদ্র মহিলার পরনে একটা নেভি ব্লু রঙের হাফ স্লিভ জামদানি শাড়ি, গহনাও ভালোই পরেছেন, বয়স হবে 60-এর মতো। তিনি তার পাশে বসা অন্য আরেক মহিলাকে বললেন, আমাদের ন্যান্সির সাথে ভালোই মানাবে, তাই না বুবু? কি বলো? বুবু সম্বোধন করা মহিলাটি বললেন, ন্যান্সিকে একবার ডাকো, কৌশলে একটু দেখে নেওয়া যাবে দুজনকে কেমন লাগে। তখন বিবাহ ম্যানেজমেন্ট আন্টি বললেন, তুই চুপ থাক, আন্দাজে আগের থেকে মানিয়েছে কিনা দেখার কি দরকার। আগে ছেলেটার সম্পর্কে আরো ভালোভাবে খোঁজ খবর নেই। ছেলেটার পাশে আর একটা ফর্সা মতন ছেলে বসে আছে, ওইটা সুবিনের ছেলে না? হ্যাঁ তো তাই তো মনে হচ্ছে। ছেলের সাথে ওর ভালোই খাতির আছে বোঝা যাচ্ছে। ডাকবো নাকি ওকে? কিন্তু ওর নামটা তো জানি না। বিবাহ ম্যানেজমেন্ট আন্টি এবার সুগাকে ডাক দিলেন, এই ছেলে, এই ফর্সা মতন ছেলে। হঠাৎ পেছন থেকে এমন কর্কশ কণ্ঠ ভেসে আসায় সুগা পেছন ফিরে তাকালো। জাঙ্কুক নিজের ফোনের ভেতর ঢুকে আছে, ওর একটা জরুরি মেল এসেছে, সেটাই দেখতে লেগেছে ও। সুগা তাকানোর পর মহিলা জিজ্ঞেস করলেন, তুমি সুবিনের ছেলে না? সুগা মাথা নাড়িয়ে বলল, জি আন্টি। ভদ্র মহিলা যেন খুশি হলেন অনেক। উচ্ছ্বাসের সাথে মুখে হাসি ফুটিয়ে তিনি বললেন, এদিকে আসো তো বাবা, তোমার সাথে দুটো কথা বলি। সুগা চেয়ার ছেড়ে উঠতে উঠতে জাঙ্কুকের দিকে তাকালো, তারপর দাঁত কেলিয়ে চাপা গলায় বলল, তোমার প্ল্যান কাজে দিচ্ছে ভাইয়া, ডাক পড়ে গেছে, গেলাম আমি। কি বলে শুনে আসি। জাঙ্কুক ওর দিকে এক পলক তাকিয়ে ঠোঁট টিপে হাসলো, তারপর আবার নিজের কাজে লেগে পড়লো, কিন্তু কান পেতে রইল সুগা কি বলে সেটা শোনার জন্য। সুগা গিয়ে বসলো বিবাহ ম্যানেজমেন্ট আন্টির বিপরীতে। আন্টি প্রথম কথা শুরু করলেন, বললেন, আমাকে চিনতে পেরেছো? আমি জিহুবের চাচাতো ফুপু হই। তোমাকে যখন শেষবার দেখেছিলাম তখন তুমি অটুকু ছিলে। তা বাবা কি করছো এখন? সুগা মনে মনে বলল, জি খুব চিনেছি, আপনাকে বাপের জন্মে এই প্রথম দেখলাম। তারপর মুখে বলল, জি আন্টি, আমি বর্তমানে একটা কলেজে ম্যাথ প্রফেসর হিসেবে আছি। ভদ্রমহিলা উৎসুক চেহারা নিয়ে বললেন, তা বিয়ে থা করেছো নি? সুগা বলল, জি আন্টি করেছি। তারপর পাশ ফিরে জিমিনার তে যেদিকে বসে আছে সেদিকে দেখিয়ে বলল, ওইখানে নীল রঙের শাড়ি পরে যে মেয়েটা বসে আছে ওইটাই আমার ওয়াইফ। ভদ্রমহিলা ভুরুকুচকে ওদেরকে দেখার চেষ্টা করলেন কিছুক্ষণ, তারপর বললেন, তার পাশের মেয়েটাকে? সুগা উত্তর দিল, ওই মেয়েটার সম্পর্কে আমার বোন হয়। ভদ্রমহিলা আবারও উৎসুক চাহনিতে জিজ্ঞেস করলেন, তা তার বিয়ে সাথে দিয়েছো নেই? সুগা সেন্টি খাওয়া মুখে তাকিয়ে রইল মহিলার দিকে। 14 গোষ্ঠীর সবার বিয়ে সাথের খোঁজ এবার সে সুগার কাছ থেকে নেবে কিনা সেই চিন্তা গ্রাস করলো ওকে। ওপাশ থেকে তো এসব শুনে মনে মনে বলল, এমনি এমনি কি তোর নাম আমি বিবাহ ম্যানেজমেন্ট আন্টি দিয়েছি, বজ্জাত মহিলা। তারপর আবার কান পাতলো ও। সুগা কিঞ্চিত হেসে উত্তর দিল, না আন্টি, এখনো বিয়ে দেয়নি, ছেলে খুঁজতেছি, ভালো ছেলে পেলে খুব শীঘ্রই বিয়ে দিয়ে দেব। জাঙ্কুক এতক্ষণ কান পেতে ওদের কথা শুনছিল। সুগার এমন কথা শুনে ওর হাসি পেল অনেক, কিন্তু ঠোঁট চেপে সে হাসিটাও আটকে নিল, আর চোখে একবার তের দিকে তাকালো ও। তে কটমট চোখে সুগার দিকে তাকিয়ে আছে, তা দেখে ওর আরো হাসি পেল। ভদ্র মহিলার সাথে সাথে তার পাশে বসা অন্যান্য মহিলারাও সুগার প্রতিটা উত্তর মনোযোগ দিয়ে শুনছে। তের বিয়ে হয়নি শুনে কয়েকজন খুব খুশি হলেন, নিজের ভেতর আলোচনা লেগে গেলেন। তখন ভদ্র মহিলা আবার জিজ্ঞেস করলেন, তা বাবা, তোমার পাশে বসা ওই ছেলেটা, যে কে না কি জানি নাম, ওনাকে তুমি ভালোভাবে চেনো? সুগা মেন টপিকসে ঢুকতে পেয়ে উৎসাহ নিয়ে উত্তর দিল, অবশ্যই চিনি আন্টি, একদম মায়ের পেটের ভাইয়ের মতো। তার ছেলে কেমন, স্বভাব চরিত্র ভালো? আর ছেলের বয়স কত বলতে পারো? সুগা কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে ভাবনা চিন্তা করার নাটক করলো, তারপর বলল, বয়স আর কত হবে, এই 30-35-এর মতো। আর ছেলের স্বভাব চরিত্রের কথা জিজ্ঞেস করছেন? একদম হীরের টুকরো ছেলে, চাঁদের কলঙ্ক থাকতে পারে, কিন্তু জেকের চরিত্রে কোনো দাগ নেই। আমি তো ভাবছিলাম আমার বোনটার সাথে ওর একটা ব্যবস্থা করে দিব। এমন ছেলে কি হাতছাড়া করা যায় বলেন? কিন্তু আমার বোনটা একটু বেশি বোঝে, বলে নাকি দেশ ছেড়ে কোথাও যাবে না। জাঙ্কুক এসব কথা শুনে আর চোখে একবার তেকে দেখলো, সর্বনাশ। বউয়ের কটমটে দৃষ্টি এখন সুগার দিক থেকে ঘুরে তার উপর পড়েছে। যেভাবে তাকাচ্ছে তাতে মনে হচ্ছে এখনই চিবিয়ে খেয়ে ফেলবে। জাঙ্কুক মনে মনে সুগার উদ্দেশ্যে বলল, ভাই এবার থাম, ওদিকে ভেতরে ভেতরে বিস্ফোরণ হচ্ছে, ফাটবে গিয়ে আমার ঘরে। কিন্তু সুগার কোনো হেলদোল নেই, সে মহা উৎসাহে বলতে লাগলো, আসলে ছেলে আমেরিকার সিটিজেন তো, বউ নিয়ে সেখানেই সেটেল হবে, কিন্তু আমার বোনের দেশপ্রেম একটু বেশি আর কি। সে কিছুতেই দেশ ছাড়িতে রাজি না, তাই আর আমরা সম্পর্ক আগাইনি। আন্টি মহোদয়ের চোখ চকচক করে উঠলো,
পাশ থেকে একজন মহিলা অন্যদের সাথে কিসব আলোচনা করে উঠে চলে গেলেন। তারপর কিছুক্ষণ পর একটা লম্বা চওড়া খয়েরি রঙা লেহেঙ্গা পরিহিত একটা মেয়েকে নিয়ে হাজির হলেন সেখানে। মেয়েটির পিঠের মাঝ বরাবর লম্বা চুল, সেগুলো পিঠময় ছড়ানো, দেখতে সুন্দরী, কিন্তু তাকে হঠাৎ করে টানতে টানতে এইখানে নিয়ে আসায় সে মনে মনে একটু বিরক্ত। মেয়েটিকে নিয়ে আসার পর ভদ্র মহিলা মেয়েটিকে দেখিয়ে বলে উঠলেন, আসলে আমাদের একটা বিবাহযোগ্য মেয়ে আছে, ন্যান্সি নাম, অনার্স কমপ্লিট করেছে সবেমাত্র। আমরা তার জন্য একটা ভালো ছেলে খুঁজছি, আর ওই ছেলেটার মতো ছেলে হলে আমাদের খুব ভালো হতো। ন্যান্সি নামক মেয়েটা তার পাশে থাকা তার মায়ের দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে চাপা সুরে জিজ্ঞেস করলো, কি হচ্ছে মা এখানে? তোমরা কোন ছেলের সাথে আমাকে জড়িয়ে দেওয়ার ফোন দিয়ে আসছো বলো তো? মেয়েটির মা তাদের থেকে 3-4 সারি সামনের চেয়ারে বসে থাকা জাঙ্কুককে দেখিয়ে বলল, ওই যে ওই ছেলেটা, ও বাড়িতে জিহুবের পাশে যে লম্বা করে সুন্দর করে ছেলেটা বসেছিল সেই ছেলেটা। ন্যান্সিকে এত কিছু বলতে হলো না, পার্পেল কালার দেখেই ও চিনতে পেরেছে যে সে আসলে কে। মুহূর্তে ওর বিরক্তি মাখা মুখটা খুশি খুশি হয়ে গেল। ওই লোকটাকে নিয়ে তাদের কাজিন মহলে বিরাট এক আলোচনা হয়ে গেছে অলরেডি। ওর ওই এক খালাতো বোন পার্পেল কালারের পাঞ্জাবিওয়ালা ছেলেটার উপর ক্রাশ খেয়ে বসে আছে। এখন এই নিউজটা তাকে দিলে জব্বর এক মজা হবে। ন্যান্সি মেয়েটা তার মাকে জিজ্ঞেস করলো, নাম কি মা ছেলেটার? ভদ্রমহিলা উত্তর দিলেন, যে কে। ন্যান্সি মেয়েটা মহা উৎসাহে যেদিক থেকে এসেছিল সেদিকে আবার ছুট লাগালো। তার মা তাকে পেছন থেকে ডাক দিয়ে বলল, কোথায় ছুটছিস? কাজ এখনো শেষ হয়নি তো।